গজেন্দ্রবাবু খুব গরিব একজন ব্যক্তি ছিলেন। ওনার দুটো 10 বছরের যমজ মেয়ে ছিল, পূজা আর গীতা। ওনার স্ত্রী বাড়ির কাজ করতেন, আর গজেন্দ্রবাবু কোনোভাবে কষ্ট করে সংসার চালাতো আর মেয়েদের পড়াতো। এরপর একদিন গজেন্দ্রবাবু তার 2 যমজ মেয়েকে নিয়ে যখন স্কুলে ছাড়তে যাচ্ছিলেন। আরে গজেন্দ্র, এই মেয়েদের উপর ফালতু টাকা খরচা না করে একটা ছেলে সন্তান নাও, অন্তত বুড়ো বয়সে কাজে দেবে। হ্যাঁ, তোমার তো ছেলে, তাই না? দেখবো বড় হয়ে কত তোমার নাম রাখতে পারে। এই গ্রামেই তো থাকবো। আরে সে যাই হোক, ছেলে মানুষ নিজের পেট চালানোর জন্য তো কিছু না কিছু একটা করবে। আর তারপর তোমার তো 2 মেয়ে, কয়েকদিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। তোর কি লাভ? হ্যাঁ, বাহ মহেশ, কত বুদ্ধিমানের কথা বলে দিলি তুই। খুব ভালো। এত বুদ্ধিমানের কথা তুই যদি জনসাধারণের সামনে বলিস, সবাই ষষ্ঠাঙ্গে তোকে প্রণাম করবে। বিশ্বাস কর, আমরা কি সন্তানদের জন্ম দিই শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের জন্য? হ্যাঁ, আমার লজ্জা করে যে তোর মতো একটা মানুষ আমাদের গ্রামে থাকে, এত নিচু মানসিকতার মানুষ। এবার কিন্তু তুই একটু বেশি বলছিস গজেন্দ্র। কেন এবার ঝাল লেগে গেল? হ্যাঁ, আমার মেয়েদের সামনে তাদেরই বদনাম করছিস, তখন এটা মাথায় ছিল না তো? অন্যকে বলতে খুবই ভালো লাগে, তাই না? এই বলে গজেন্দ্র রেগে চলে গেল। পূজা, গীতা, কখনো এরকম কোনো কথা কারোর গায়ে মাখবি না, আর অন্যের কথায় একদম পাত্তা দেবে না। বাবা, তুমি চিন্তা করো না, লোকেদের কথা আমরা কিছু মনেই করি না। হ্যাঁ বাবা, আমরা যে লোকেদের কথা শুনতেই পাই না, আমরা তো তখন কালা হয়ে যাই। এরপর গজেন্দ্রবাবু মেয়েদেরকে স্কুলে ছেড়ে কাজের জন্য বেরিয়ে যায়। এরপর উনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধেবেলা বাড়িতে ফিরে আসেন। গজেন্দ্রবাবু বাড়িতে এসে দেখলেন যে তার 2 মেয়ে মোমবাতির আলোয় পড়াশুনো করছে। পূজা, গীতা, তোমরা এত রাতেও পড়াশুনো করছো? বাহ, তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, জানো মা। আমরা খুবই ভাগ্যবান গো যে ওদের মতো মেয়ে পেয়েছি। দেখবে একদিন ওরা আমাদের সাথে সাথে গ্রামের মুখও উজ্জ্বল করবে। প্রধান মশাইয়ের বাড়ির বাইরে এত লোক কেন? যাই একবার গিয়ে দেখি তো ব্যাপারটা কি। শোনো, গ্রামে বিদ্যুৎ আসলে বিপদ হতে পারে। একে সবার কাঁচা বাড়ি, তার উপর খড়ের চাল। এবার ভুল করেও যদি বিদ্যুৎ থেকে একটা আগুনের ফুলকি লাগে না, পুরো গ্রাম একেবারে জ্বলে ছারখার হয়ে যাবে। কিন্তু সবাই এরকম ভাবলে তো দেশে কোনোদিনও লাইটই আসতো না, তাই না? তা তোমাদের কি মনে হয় আমি চেষ্টা করিনি? এবার সরকার যদি আমার কথা না শোনে, তাতে আমি কি করতে পারি বাবা? সরকার নিজেই চায় না। সবাই শুনে রাখো, আমি প্রধানমন্ত্রী নই, বুঝলে? এই বলে প্রধান নিজের ঘরে চলে গেল, আর গ্রামের সব লোকেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। আরে রাজু, তোরা বেকার প্রধান মশাইয়ের সঙ্গে ঝামেলা করছিস। আরে গজেন্দ্রদা, না এই প্রধান অন্য কাউকে ইলেকশনে দাঁড়াতে দিচ্ছে, আর না এই গ্রামে আলো আসতে দিচ্ছে। আরে দেখ, ওনারা সবাই বড় মানুষ, ওনাদের বিরুদ্ধে যদি কেউ যায় সে তো গ্রাম থেকে ভ্যানিশই হয়ে যায়, তুই তো জানিস। তাই এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না। যাই হোক, এইভাবেই দিন কেটে যেতে লাগলো। গ্রামে না ছিল আলো, না ছিল অন্য কোনো সুবিধা, আর এই জন্য তারা হয় গ্রামে দিনমজুরের কাজ করত, না হলে শহরে চলে যেত। আর যারা শহরে যেত তারা আর ফিরে আসতো না। তাই 1 সপ্তাহ পর গ্রাম প্রধান গ্রামবাসীদের বলে, দেখো গ্রামবাসীরা শোনো, আমি বিগত 1 সপ্তাহ ধরে গ্রামে ছিলাম না। তোমরা কি জানো আমি কোথায় গেছিলাম? আরে আপনি তো আমাদের বলেই জাননি, আমরা জানবো কি করে আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, আরে আমি দিল্লি গেছিলাম, দিল্লি। সেখানে আমি সংসদ ভবনের সামনে 1 সপ্তাহ ধরে ধর্ণা দিয়েছিলাম, বুঝলি? তাও আবার না খেয়ে। আর আমি জানিয়ে দিয়েছিলাম, যতদিন না আমার গ্রামে লাইট আসছে আমি না খেয়ে বসে থাকবো আর গ্যাসে মরে যাবো। এই শুনে সমস্ত গ্রামবাসীরা খুশি হলেও গজেন্দ্রবাবুর 2 মেয়ে হাসতে লাগলো। এই দেখে প্রধান বলল, ওই তোরা দুজন হাসছিস কেন? আমি কি মজা করছি এখানে? গজেন্দ্র, নিজের 2 মেয়েকে সামলা। যাই হোক, অবশেষে সরকার আমার কথা মানতে বাধ্য হলো, তাই তো আমি ফিরে আসলাম। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেককে আঙুলের ছাপ দিতে হবে কাগজগুলোর ওপর, বুঝলে? কারণ যদি বিদ্যুতের জন্য কোনো ঝামেলা হয়, সব দোষ তো আমার ঘাড়েই এসে চাপবে বাপু। তাই জন্য সবার সহমতি দরকার আমার, বুঝলে? আলো আসবে শুনে গ্রামবাসীরা খুব খুশি হলো, আর ওরা অন্য কিছু না ভেবেই টিপসই দিয়ে দিল। দেখলে তো মুন্সি, এই গ্রামের লোকগুলো প্রত্যেক দিন এসে আমার বাড়ির সামনে হই হুল্লোড় করতো, আর আজ এদের সবার জমি আমার নামে। এরা নিজেরাই করে দিল। ভাবা যায়। কিন্তু বাবু, কিছু মাসের মধ্যে যদি গ্রামে কারেন্ট না আসে, তাহলে তো গ্রামের লোক বাওয়াল করবে। আরে সবার সম্পত্তি আমার হাতে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না।
এইভাবেই অনেক দিন কেটে গেল। আর এখন পূজা আর গীতা বড় হয়ে গেছে। যেখানে গ্রামের সব ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমার মেয়েরা নিজেরাও পড়াশুনো করছে আর অন্যকেও পড়াচ্ছে আর উপার্জনও করছে। তুমি একদম ঠিক বলেছো মহিমা। বাবা, কয়েক বছর পর তোমাকে আর কোনো কাজ করতে হবে না। প্রধান গ্রামের সবাইকে ঠকিয়েছে। 15 বছর হয়ে গেল, গ্রামে আলো তো এলোই না, বরং সব গ্রামবাসীর জমি গ্রাম প্রধান নিয়ে নিল। সমস্ত গ্রামবাসীরা সারা বছর নিজের খেতে কাজ করে মরে, আর গ্রাম প্রধান তাদের শুধু খেতেটুকু দেয় আর বাকিটা নিজের কাছে রেখে দেয়। এমনকিও সমস্ত আমাদের বাড়ির জমিও নিজের কাছে রেখে দিয়েছে, আর আমরা যে চাইলেও ওর কিছু করতে পারবো না। বাবা, আমাদেরকে 2 বছরের সময় দাও। ওই সমস্ত জমি যদি ফেরত না নিয়ে আসি না, তাহলে আমরাও যমজ বোন নয়। আরে মায়েরা, যেমন চলছে চলতে দাও, তোমরা রাগ করে কিছু উল্টোপাল্টা করে বসো না। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমরা উল্টোপাল্টা কিছুই করব না। পূজা আর গীতা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছিল। 1 বছর পর এক্সামের দিন। বাবা, আমাদের এক্সাম দিতে শহরে যেতে হবে। তোমরা দিনরাত অনেক পড়াশোনা করেছো, অনেক পরিশ্রম করেছো, তোমাদের পরীক্ষা দিতে আমিই নিয়ে যাব। এরপর গজেন্দ্রবাবু তার 2 মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে শহরে চলে গেল। কিছু মাস পর পরীক্ষার রেজাল্ট বেরোলো। ওরা 2 বোন টপ করেছিল। 2 বছরের মধ্যেই 2 বোন আইপিএস অফিসার হয়ে গেল। এরপর ওদের একমাত্র লক্ষ্য ছিল গ্রামবাসীদের জমি ফেরত দেওয়া। আইনত সমস্ত জমি গ্রাম প্রধানের ছিল, তাই ওরা জোর করে কিছুই করতে পারত না। তাই ওরা একটা প্ল্যান বানালো। শোন না গীতা, আমার একটা বন্ধু আছে যে অনেক বড় বিজনেসম্যানের ছেলে। তার বাবার অনেক জায়গায় ফ্যাক্টরি আছে। এখন রাকেশও চাইছে একটা ফ্যাক্টরি দিতে। আমি চাইছি এই গ্রামেই সেই ফ্যাক্টরিটা হোক, যাতে গ্রামের লোকেদের উপার্জন করতে বাইরে যেতে না হয়। হ্যাঁ হ্যাঁ, একদম, তুই রাকেশকে এখানেই ডেকে নে। তাই পরের দিনই ওরা রাকেশকে ডেকে নেয়। প্রধানবাবু, ও রাকেশ। আপনি ওবেরয় বিল্ডার্সের নাম শুনেছেন নিশ্চয়ই, উনি ওনারই ছেলে। আরে বাহ, কি সৌভাগ্য আমাদের, তোমরা আমার বাড়িতে চলে এসছো। মুন্সি, ওদের জন্য জল খাবারের ব্যবস্থা করো, চেয়ারটা এনে বসাও ওদের। না না থাক, আসলে আমি এই গ্রামে একটা ফ্যাক্টরি খুলতে চাই আমার ব্যবসার কারণে, তাই আপনার সিগনেচারের দরকার। হ্যাঁ একদম, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, একদম ফুল পারমিশন আছে। ঠিক আছে, এখানে সাইনটা করে দিন। প্রধানবাবু লোভের বশে না পড়েই কাগজে সই করে দেয়, আর এরপর রাকেশ চলে যায়। পরের দিন গীতা আর পূজা পুরো ফোর্স নিয়ে প্রধানবাবুর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। প্রধানবাবু, আপনি বাড়িটা ছেড়ে দিন, কারণ আপনার বাড়ি আর সমস্ত জমি আমার বাবা গজেন্দ্রবাবুর নামে হয়ে গেছে। এই দেখুন আপনার সই। তোমরা আমার সাথে বেইমানি করলে? হ্যাঁ, প্রতারণা করেছি। এবার তুই নিজে চুপচাপ চলে যাবি নাকি তুলে ফেলে দেবো? আর গ্রামবাসীরা আজকের পর থেকে কোনোদিন কোনো পেপার না পড়ে সাইন করবেন না। শোন না, আজকে একটু আলাদা রান্না করি। হ্যাঁ রে, আমিও তোকে এটাই বলতে যাচ্ছিলাম। চল কিছু আলাদা করি। একটা কাজ করবি, হালুয়া বানাই। না রে, চল লুচি তরকারি করি। আরে লুচি টুচি ছাড়, চল হালুয়া বানাই। আরে 2 দিন আগেই তো হালুয়া খেলাম। না না, লুচি তরকারি করি। লুচি তরকারি আর হালুয়া চক্করে 2 বোন তর্ক করতে শুরু করলো। পল্লবী হালুয়া তৈরি করতে চাইছিল না, আর মানুষই চাইছিল না লুচি তরকারি হোক। আর এই কথা নিয়েই মুখ ফুলিয়ে 2 বোন রান্নাঘরের 2 কোণাতে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এবার রাগ কমাতো, আগে হালুয়াটা বানাই, তারপর দুজনে একসঙ্গে লুচি তরকারি বানাবো। কি রে, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, পাক্কা, আমি বানাবো। পল্লবী আর মানসী যমজ বোন ছিল, দেখতে একই রকম। দুজনে খুব ঝগড়া করলেও একে অপরকে ছাড়া থাকতেই পারত না। তাই তো প্রত্যেকবার ঝগড়া হওয়ার পরেই তারা কোনো না কোনো রাস্তা ঠিক বার করেই ফেলত আবার কথা বলার। তাই ওই দিনও দুজনে সেটাই করল। রান্নাঘরে লুচি তরকারি আর হালুয়া দুটোই তৈরি হলো। আসলে 2 বোনই রান্না করতে ভীষণ ভালোবাসত, আর দুজনেই দারুণ রান্না করত। এভাবেই হাসি খুশিতে অনেকগুলো দিন কেটে যায়। শোন না, আমার কিছু বলার আছে তোকে। হ্যাঁ বল। আরে একটা ছেলেকে না আমি খুব পছন্দ করি। আচ্ছা, আরে বা, নাম কি তার? নাম তো জানি না, ওই দেখা হয়েছে চোখে চোখে। সে তো আমাকে কিছু জিজ্ঞাসা করে না, আর আমার তো সাহসী হয় না কথা বলার। আচ্ছা বল, সে কোথায় থাকে? আরে আমি বাজারে যাই যখন, তখন দেখা হয় রোজ।
আরে দারুণ তো। আমারও তোকে একজনকে দেখানোর আছে। আমিও একজনকে পছন্দ করি। মজার ব্যাপার তো এটাই, ওর সঙ্গে আমার কখনো সামনাসামনি কথা হয়নি, তোর মতো চোখে চোখে হয়েছে। আচ্ছা, তো তোর সে কোথায় থাকে? ওই বাজারে? দারুণ ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, চল আজকে দুজনের সঙ্গেই দেখা করে নিই। চল তাড়াতাড়ি। এই বলেই তারা দুজনে বাজারে চলে গেল। কিন্তু বাজারে গিয়ে যমজ দুই বোনকে একসঙ্গে দেখে একটি ছেলে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, যা দেখে পল্লবী আর মানসী তার কাছে দৌড়িয়ে যায়। আর জ্ঞান ফেরার পরে ছেলেটি বলে, আপনারা দুজন মানে মানে একজন মানে আমার কি কিছু হয়েছে? হে ভগবান, আমার তো পেট মোচড় দিচ্ছে। আরে আমরা দুজন যমজ বোন। হ্যাঁ, তাহলে আমি কাকে আমি কাকে দেখেছি? আমি? হায় ভগবান, এটা তো ভুল হয়ে গেল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে। আরে এ তো ভারী গন্ডগোল। দেখুন, সত্যি করে বলছি, আমি আপনাদের দুজনকেই ভালোবাসি। না না, এটাই বা কি করে হতে পারে? পল্লবী আর মানসী দুজনেই রাহুলকে ভালোবাসত, আর রাহুলও অজান্তেই দুজনকেই ভালোবেসে ফেলেছিল। আর ফলস্বরূপ রাহুল দুই বোনকেই একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল। দুই বোনও এতে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা ছিল রাহুলের অল্প মাইনেতে সংসার কিভাবে চলবে। আসলে রাহুল তার মায়ের সঙ্গে ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকত। অনেক আলোচনার পরে রাহুলের মা এই বিয়েতে রাজি হয়, আর তারপর রাহুল পল্লবী আর মানসীকে বিয়ে করে। এমনিতে তো গৃহপ্রবেশে একটাই কলসি রাখতে হয়, কিন্তু যেহেতু তোমরা দুজন, তাই আমি দুটো কলসি রাখলাম। এসো বৌমারা, ঘরের ভিতরে এসো। এরপর মানসী আর পল্লবী যখনই পা বাড়াবে, ঠিক তখনই বাড়ির মালিক সেখানে আসে আর বলে, শোন কমলা, এইসব চলবে না। বাড়ি ভাড়া দেওয়ার সময় কিন্তু শুধু দুজনের কথা হয়েছিল। কিন্তু লালা, ছেলে তো একদিন বিয়ে করতোই, বলো। সে করতো মানছি, তাহলে দুটো বিয়ে? এমনটা কে করে? 1 সপ্তাহ সময় দিচ্ছি, লোটা কম্বল গোটা আর এখান থেকে পালা, নইলে দেখবি এই লালার খেলা। বাড়ির মালিক লালা খুবই বদমেজাজি লোক ছিল। রাহুল আর তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। আর পল্লবী ও মানসীর গৃহপ্রবেশও হলো না। আর 1 সপ্তাহ পরে তারা অন্য একটি ভাড়া বাড়িতে থাকতে লাগলো। লালাটা একটা বাজে লোক, আমাদের সঙ্গে কেমন বাজে ব্যবহার করলো। কি কখন থেকে দেখছে তুই এভাবেই রয়েছিস? ভাবছিসটা কি বলতো? হ্যাঁ, আমি একটা নিজস্ব বাড়ি চাই, যেখানে আমরা দুজনেই সম্মানের সঙ্গে গৃহপ্রবেশ করব। হ্যাঁ, নিজের বাড়ি? এটা কি লুচি তরকারি আর হালুয়া বানানো নাকি, যে দুজনে মিলে তৈরি করে ফেলবো? আরে বাহ, কি আইডিয়া দিয়েছিস! এবার দেখ না, লুচি তরকারি আর হালুয়া তৈরি করে আমরা দুজন মিলেই আমাদের বাড়ি বানাবো। মানসীর কথাতে পল্লবীও রাজি হয়ে যায়, আর দুজনে রাহুল আর তার মাকেও রাজি করিয়ে ফেলে। এখন রাহুল তার ফ্যাক্টরিতে কাজ করে, আর পল্লবী আর মানসী লুচি তরকারি আর হালুয়ার একটি দোকান খোলে। আর দুজনের হাতের রান্নার স্বাদ সকলে এত পছন্দ করে যে প্রত্যেক দিন তাদের কাস্টমার বাড়তেই থাকে। আর অনেকগুলো দিন পর, এসো বৌমারা, তোমাদের নিজের ঘরে তোমরা প্রবেশ করো, এসো। দুই বোন পরিশ্রম করে তাদের বাড়ি তৈরি করে, আর তারপর পুরো সম্মানের সঙ্গে দুই বোনের গৃহপ্রবেশ হয়। সবার চোখেই খুশির জল ছিল, বিশেষ করে রাহুল তার সিদ্ধান্তের উপর গর্ববোধ করে। Thanks for watching.